প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN নিউজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, আজকে আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ বিষয়টি সাধারণ হলেও গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত এই বিষয়ে আসলে আমাদের একটু আপডেট থাকা উচিত, প্রতিনিয়ত এই বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত। সেটি হচ্ছে ডায়াবেটিস। সো এই ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু তারপরে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে আছে, আমরা জানি। এবং একই সাথে ডায়াবেটিস সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আসছে, আমরা সেগুলো শুনবো। এবং আমার যেটা মনে হয় যে এই তথ্যগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে একজন রোগীর জন্য এই তথ্যগুলি অনেক সময় অনেক বেশি কাজে আসে। দর্শক, আজকে এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্কের প্রথিতযশা চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই আজকের এই অতিথির সঙ্গে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে টিভিএন কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক বৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, যেটা বিষয় যে ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা বলি, বিভিন্ন মানে জায়গা থেকে এই কথাগুলো বলা হয় প্রতিনিয়ত। আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও যে একটা নতুন করে যারা আজকে নতুন দেখছেন বা যারা জানেন হয়তো পুরোপুরি জানেন না, একটু যদি ডায়াবেটিস সম্পর্কে ধারণা দেন যে আসলে ডায়াবেটিসটা আসলে কি। জি, ধন্যবাদ। ডায়াবেটিস হচ্ছে যে রক্তে যখন গ্লুকোজের পরিমাণটা যখন একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে চলে যায়, তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। তো আপনারা জানেন যে আমাদের দৈনন্দিন কর্মক্ষমতা বাড়ানোর জন্য শরীরের বিভিন্ন কোষের মধ্যে আমরা যে শক্তি উৎপাদন করে থাকি এটিপির মাধ্যমে, সেই গ্লুকোজটা কিন্তু আমাদের কোষের মধ্যে যেতে হবে, এবং এর ফলে আমাদের শরীর শক্তিটা পায়। তারপর ব্রেইনের জন্য দরকার অনেক গ্লুকোজ। তো শরীরের পুরোটা নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজের দরকার। কিন্তু এই গ্লুকোজটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা সেটাকে ডায়াবেটিস বলে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আমাদের শরীরের জন্য শক্তি যোগানোর জন্যই শরীরে গ্লুকোজের দরকার, কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে রক্তে অবস্থান করে তখন সেটা কি একটা সেখানে একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার উপরে যদি চলে যায় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি। তো আরো অনেক প্রশ্ন আসবে, আমাদের মনে অনেক প্রশ্ন আছে ডায়াবেটিস নিয়ে এবং দর্শকদের মনে আছে। দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আরো বিষয়ে আলোচনা করছি। তো স্বাভাবিকভাবে প্রথমেই প্রশ্ন আসছে যে ডায়াবেটিস কেন হয়? সবার তো ডায়াবেটিস নাই, এবং নানান তথ্য আছে এ সম্পর্কে, এবং বিভিন্ন ধরনের ডায়াবেটিস আছে। তো এটা যদি বলেন, একই সাথে যদি আমি একটু যোগ করি প্রশ্নটার সাথে, যে ডায়াবেটিসের প্রকোপ কি বেড়েছে কোনো কারণে মনে হয়, নাকি ডায়াবেটিসের ডায়াবেটিসের ডায়াগনোসিসটা বেড়েছে, মানে মানুষজন এখন ডাক্তারের কাছে যাচ্ছে এবং এটা ডায়াগনোসিস হচ্ছে বেশি? জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটা আপনি করেছেন যে কেন ডায়াবেটিসটা হয়, জি। যে আমাদের যে শরীরের যে একটা অঙ্গ আছে, সেটাকে আমরা প্যানক্রিয়াস বলে থাকি। সেই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যে ইনসুলিনটা যে তৈরি হয়ে থাকে, সেই ইনসুলিনের কাজ হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করে থাকি এবং সেই খাবার দাবার থেকে যে গ্লুকোজটা উৎপাদিত হয়ে থাকে, এবং সেই গ্লুকোজটা যাতে কোষের মধ্যে যায়, এই ইনসুলিন কিন্তু সেটি সহায়তা করে থাকে। এখন আপনি কেন ডায়াবেটিসটা হয়ে থাকে, এখন যদি প্যানক্রিয়াস যদি ইনসুলিনটা কোনো কারণে যদি এটা তৈরি করতে না পারে, তাহলে আপনার গ্লুকোজটা ঠিক মতো কোষের মধ্যে যাবে না, অথবা গ্লুকোজটা আছে খাবার দাবারের পরে, ইনসুলিনও আছে, কিন্তু ইনসুলিন এই গ্লুকোজটাকে কোষের মধ্যে নিতে হলে একটা নির্দিষ্ট কিছু দরজা জাতীয় বোঝার জন্য বলছি, সেটাকে আমরা রিসেপ্টর বলে থাকি। সেই রিসেপ্টর দিয়ে আপনার কোষের মধ্যে যেতে হবে। সেই রিসেপ্টরটা যদি অকেজো হয়ে থাকে, সেটির জন্য আপনার এই গ্লুকোজটা ভিতরে ঢুকবে না, তাহলে সেটির জন্য ডায়াবেটিস হয়ে থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি ইনসুলিন তৈরি না হয়ে থাকে, যেমন আপনার টাইপ 1 ডায়াবেটিস, প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারছে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে
কিন্তু ঠিক মতো কোষের মধ্যে যেতে পারছে না, কারণ ওই যে দরজা, ওই যে রিসেপ্টরটার কথা বলছি, সেই রিসেপ্টরটা যদি কোনো মতে সেন্সিটিভিটি হারিয়ে ফেলে, তখন তখন আপনার এই গ্লুকোজটা কিন্তু আপনার রক্তের মধ্যে অনেক বেশি হয়ে যায়। তো এটির কারণেও যদি আপনার এই ডায়াবেটিস হয়ে থাকে, তখন আমরা টাইপ 2 ডায়াবেটিস বলে থাকি। তো এই দুটো কারণেই আপনার এই ডায়াবেটিস হয়ে থাকে। আর আপনি যে পরবর্তী যে প্রশ্নটা করেছেন যে ডায়াবেটিস ইদানিং বেড়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, ডায়াবেটিস অনেক বেড়ে যাচ্ছে। সেটি আপনি একটা কথা বলেছেন যে হয়তো আমরা ডায়াগনোসিস আর্লি করতে পারছি, কিংবা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, সেটি হতে পারে আমরা ডায়াগনোসিস করতে পারছি, আমরা জানতে পারছি, সেটি একটা। অথবা আপনার যে এখন যে লাইফস্টাইলটা আমরা আমাদের অভ্যস্ততা আছে, সেটির জন্য হতে পারে। যেমন আমরা সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, যেমন আমরা বিভিন্ন প্রসেস করে অভ্যস্ত, যেমন আমরা রেস্টুরেন্ট মুখে হয়ে গিয়েছি, সেটি অভ্যস্ত। আমাদের হাঁটা চলাফেরা অনেক কম, আমাদের ব্যস্ততার জন্য সেরকম ঘরে থাকতে হয়, কম্পিউটারের মধ্যে কাজ করতে হয়। তারপর এই যে এক্সারসাইজের প্রবণতাটা কম, যার ফলে আপনার বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম, মিন্স আপনার ওজন বেড়ে যাওয়া একটা অংশ, হ্যাঁ, তারপর ডায়াবেটিস বলেন, কোলেস্টেরল বলেন, এগুলোর জন্য আপনার এই যে কোনো মেটাবলিক সিনড্রোম হলেও একে অপরের সাথে এগুলি আপনার সম্পৃক্ততা আছে, এই ডায়াবেটিসটা বেড়ে যায়। তো তাছাড়া আমাদের দেশে, প্রত্যেক দেশে একটা জেনেটিক কারণেও হতে পারে। যেমন আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে অনেক ডায়াবেটিসের হার বেশি, তারপর আপনার স্প্যানিশদের মধ্যে আপনার ডায়াবেটিসের হার বেশি। তো এগুলি অনেক কারণ হতে পারে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আরো একটি কারণ যোগ করে দেওয়ার জন্য, যে জেনেটিক কারণটা। এবং আপনার কথার সূত্র ধরে আমি দর্শকদের যদি আবার একটু বলি যে ডায়াবেটিসটা যেমন দুই ধরনের বলা হচ্ছে, যে টাইপ 1 এবং টাইপ 2। যদি ইনসুলিন যে পরিমাণ মানে কি বলে, প্যানক্রিয়াস যে পরিমাণ ইনসুলিন তৈরি করার কথা, সেই পরিমাণ যদি তৈরি করতে না পারে বা কম করে, তো সেক্ষেত্রে যে ডায়াবেটিস হয় সেটা টাইপ 1। আর একটা যেটা বললেন যে রিসেপ্টর, সেই রিসেপ্টরগুলো যদি কাজ না করে, যে রিসেপ্টরের মাধ্যমে ইনসুলিন এই রক্তের সুগারকে কোষ পর্যন্ত নিয়ে যায়, সেই রিসেপ্টরগুলো যদি কাজ না করে, তো এই রিসেপ্টরগুলি আসলে কোথায় থাকে? এটা কি কোষের, মানে আপনি বলছিলেন যে এটা এক ধরনের দরজা বা গেট, হঠাৎ যাই বলি রিসেপ্টর, বা কোনো একটা চ্যানেল যদি বলি, তো এগুলো কোথায় থাকে? এগুলো কি কোষের গায়ে থাকে, না মাংসপেশির গায়ে থাকে? মানে কোথায় থাকে? এটা তো মাংসপেশি পর্যন্ত যেতে হবে জিনিসটা। জি, খুবই সুন্দর প্রশ্ন। একটু সামান্য বোঝার জন্য বলবো, রিসেপ্টর এটা হচ্ছে, কোষটা হচ্ছে যে একটা ধরনের একটা বাংকার বা একটা জি। বদ্ধ একটা বোর্ড জাতীয়। এটির মধ্যে বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বিভিন্ন ধরনের দরজা আছে, যে কোন আয়ন আপনার কোন দরজা দিয়ে ঢুকবে, কোথা দিয়ে ঢুকবে, হ্যাঁ। তো এরকম আর কি। এবং এটি আপনাকে খেয়াল রাখতে হবে, এটির মধ্যে আপনার বাইলেয়ার আছে, মিন্স আপনার হাইড্রোফিলিক কিংবা হাইড্রোফোবিক, এই ধরনের, হ্যাঁ, এই ধরনের ইয়ে আছে। তো এই রিসেপ্টর গুলো এক একটার জন্য এক এক রকম কাজ করে। যেমন আপনার ধরুন, আপনার সোডিয়ামটা কিংবা পটাশিয়ামটা বের হওয়ার জন্য, কিংবা ক্যালসিয়ামের জন্য, কিংবা আপনার গ্লুকোজের জন্য, এই ধরনের অন এন্ড অন আপনার এই ধরনের রিসেপ্টর আছে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে এগুলি খুবই সিলেক্টিভ। মানে মানে আমরা যখন বিভিন্ন মানে আইডি ইউজ করি না বিভিন্ন জায়গায় ঢোকার জন্য, মানে ওই আইডি দিয়ে আমি ওই অফিসেই ঢুকতে পারবো, ওই আইডি অন্য জায়গায় কাজ করবে না, রাইট? তো এটাও সেরকম। মানে এই যে বললেন না একটা কথা, আমি এখানেই শেষ করতে চাই, যে রিসেপ্টরগুলো কাজ করছে না আগের মতো, রিসেপ্টরগুলো অলস হয়ে গেছে, বা রিসেপ্টরগুলো অকেজো হয়ে গেছে, মানে যেটাই হোক, রিসেপ্টরটা কোনো কারণে স্বাভাবিকভাবে কাজ করছে না। এটা কেন হয়? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আপনি ধরুন, কিভাবে বুঝে এটা, ধরুন কথার কথা 70 কেজির একজন মানুষ, 70 কেজি নর্মাল যে ওয়েটটা, এতে 170 পাউন্ডের মতো। যদি আপনার এই ধরনের যদি হয়ে থাকে, ধরুন কথার কথা, জাস্ট বোঝার সুবিধার্থে বলছি, 100টা দরজা আছে এই বডিটার জন্য, এই নর্মাল 100টা দরজা আছে কথার কথা। এখন সেই জায়গায় বডিটা যদি আপনার যদি আরো বড় হয়ে যায়, এখন আপনার কিন্তু রিসেপ্টর কিন্তু সেই 100টা, ধরুন মানে 90 কেজি হয়ে গেল বা 90 কেজি হয়ে গেল, তখন কিন্তু দরজা 100টাই। দরজা 100টাই। তো এখন আপনি দেখেন, দরজা কিন্তু কম, কিন্তু জায়গা ভিতরে আপনার অনেক বড় শরীর। এখন এত কিছু যদি আপনার এই সীমিত সংখ্যক দরজা দিয়ে যদি ঢুকতে হয়, যেমন একটা বড় কনসার্টে গেলেন, আপনার দরজা 2টা খোলা আছে, ইনস্টেড অফ আপনার
4টে এক্সিট বা 5টা এক্সিট দিয়ে যেভাবে মানুষ আসা যাওয়া কিংবা জি ঢুকতে জি পারবে বের হতে পারবে, তখন এটা খুব রাশ হবে না, খুব ওভারওয়েলম হয়ে যাবে না? তো হ্যাঁ হ্যাঁ এই জন্য যখন আপনার যাদের ওবিসিটি হয়ে থাকে তখন বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, কারণ এই রিসেপ্টরটা তখন কিন্তু ওই যে নির্দিষ্ট ফিনাইট অ্যামাউন্ট ছিল ওইটাই রয়ে গেছে, কিন্তু আপনার এখন দরকার হচ্ছে আরো বেশি। তো এই জন্য হুম হুম ওভারওয়েলম হয়ে যায়। তো এই জন্য যেটি দরকার, যেমন গ্লুকোজটা ঢোকানোর ব্যাপারে হুম কিংবা হুম তখন এগুলি আপনার মানে ঠিক মতো কাজ করতে পারে না। তাছাড়া একটা জিনিস দেখেন, যদি একটা দরজা দিয়ে যদি আপনার কথার কথা যদি 100 জন মানুষ ঢোকার কথা, সেই জায়গায় যদি এখন 200 জন মানুষ ঢুকতে যায়, তখন এই দরজাটা ওভারওয়েলম হয়ে যাবে, হয়তো কাজ তখন করতে পারবে না। কাজ করতে পারবে না, তখন এটা ইনসেনসিটিভ হয়ে যায়। তো এই জন্য আমাদের যখন ডায়াবেটিস হয়ে থাকে তখন আমরা বলি যে এক্সারসাইজ করার জন্য, তখন আমরা বলি যে ওজন কমানোর জন্য, যাতে আপনার এই রিসেপ্টর গুলা যাতে সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যায়, এই আর কি। আচ্ছা আচ্ছা, সেজন্যই কি মানে মানে এক্সারসাইজের কথা বলা হয় যে এক্সারসাইজ করলে সেই দরজাগুলোর যে বাংলায় যদি বলি যে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটিটা বাড়বে, জি তাতে সেই দরজা মানে অনেক বেশি পরিমাণ বা আগের মতো করে কি বলে যে সুগারকে গ্রহণ করতে পারবে, রাইট? জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এই বিষয়গুলো আসলে দর্শক আপনাদের আসলে জানা মনে হয় ভালো, যে আমরা কেন ব্যায়াম করছি, ব্যায়ামটা কেন দরকার, এটা যদি জানা থাকে তাহলে ডায়াবেটিসের লোকজন আসলে যাদের ডায়াবেটিস আক্রান্ত তারা উৎসাহিত হবেন যে হ্যাঁ ব্যায়ামটা আমাকে করতে হবে, গেটগুলোকে খুলে দিতে হবে, তাহলে সুগারটা রক্তে না থেকে শরীরের কোষে পচে যাবে, তখন তো আর ডায়াবেটিস থাকলো না। তো আরো প্রশ্ন আসবে, রক্তে থাকলে সমস্যা কি সেটা আমরা শুনবো। তো ডায়াবেটিস কত ধরনের এটা আমরা শুনলাম, কিন্তু এই দুটোর মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 মানে ইনসুলিন উৎপাদন কম হচ্ছে বা ইনসুলিন অকার্যকর, বা ওই অর্থে অকার্যকর কি রিসেপ্টরগুলো অকার্যকর, তো এই ধরনের মধ্যে কোনটার মানে প্রকোপ বেশি, টাইপ 1 এবং টাইপ 2? হ্যাঁ, একদম খুবই সুন্দর প্রশ্ন। সাধারণত আমরা টাইপ 2 ডায়াবেটিসটা বেশি দেখে থাকি। হ্যাঁ, টাইপ 1 টা বেশিরভাগই জেনেটিক ভাবে হয়ে থাকে, তারপর আপনার বেশি অল্প বয়সের মধ্যে দেখা যেয়ে থাকে। কিন্তু ইদানিং টাইপ 2 এখন আপনার অল্প বয়সের মধ্যে দেখা যাচ্ছে। অল্প বয়স বলতে আমি যেরকম টাইপ 1 একদম মানে ছেলেবেলা থেকে বা খুবই অল্প সময় থেকে দেখা যায়, টাইপ 2 টা আরেকটু পরে হয়। ওবিসিটি যাদের আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আপনার অনেক ইয়ং এজেও এখন দেখা যাচ্ছে টাইপ 2। আচ্ছা আচ্ছা। টাইপ 2 টা বেশি হয়ে থাকে। এছাড়া আমি সাথে সাথে আরেকটি জিনিস যোগ করবো, আরেকটি যেটিকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস, যেটি প্রেগন্যান্সি 20 উইকস এর পরে যদি আপনার হতে পারে। রক্তের গ্লুকোজটা যদি হয়ে থাকে, তখন আমরা হুম। জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি। তার মানে হচ্ছে যে এটা শুধু প্রেগন্যান্সির সময় হয়ে থাকে, প্রেগন্যান্সি শেষ হয়ে গিয়েছে এবং আপনার ওজনও কমে গিয়েছে, তখন আপনার এই ডায়াবেটিস আর নাও থাকতে পারে। তবে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, একটা সম্ভাবনা থাকে যে তাদের পরবর্তীতেও এই ডায়াবেটিসটা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমি আরেকটা জিনিস যোগ করবো, যেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিস মিনস আপনার এখনো ডায়াবেটিস হয় নাই, কিন্তু আপনি দ্বার প্রান্তে চলে এসেছেন, একটি নির্দিষ্ট নাম্বার আছে, ওই নাম্বার পর্যন্ত গেলে তখন প্রি ডায়াবেটিস হয়ে থাকে। এগেইন ওই সময় সতর্ক থাকতে হবে যে আপনি যদি ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনি রিভার্স করতে পারেন, সম্ভাবনা খুবই বেশি। না হলে আপনি যদি সে আপনার আনহেলথি লাইফস্টাইলটা থেকে থাকে, তাহলে এই প্রি ডায়াবেটিসটা পরবর্তীতে ডায়াবেটিস টাইপ 2 তেও পরিণত হতে পারে। তো এই সমস্ত কিছু সামান্য কিছু টার্ম আমি বলে দিলাম আপনাকে। জি জি, অনেক ধন্যবাদ। তো আমি প্রি ডায়াবেটিসের ব্যাপারে আসতাম, যেহেতু আপনি বলেই দিলেন যে প্রি ডায়াবেটিস। তো প্রি ডায়াবেটিস তো আসলে যাদের কি বলা যায়, যারা নিয়মিতভাবে ডাক্তারের কাছে যান, ডাক্তার তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন বিভিন্ন কারণে, তখন হয়তো এটা ডায়াগনোসিস হয় যে আপনার তো প্রি ডায়াবেটিস বা আপনি প্রি ডায়াবেটিক। তো সেক্ষেত্রে তো রুগী জানা হয়ে গেল এবং সেই অনুযায়ী রুগী একটা ব্যবস্থা নিলেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা তো অনেক সময় জানেন না। আমরা জানি যে অনেক সময় ঘটনাক্রমে অন্য কোনো রোগের চিকিৎসা করতে যেয়ে বা কোনো একটা কারণ জানতে যেয়ে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে, বা এটাও একটা কারণ হিসাবে কাজ করছে তার এই রোগটাকে আরো মানে কি বলা হয় যে জটিল করার জন্য। তো এই যে ডায়াবেটিস জানার উপায় কি, আমরা অনেক উপসর্গের কথা শুনি, তারপর আমি জানি যে এইসব উপসর্গ দিয়ে সরাসরি আসলে বোঝা মুশকিল যে একজন মানুষের ডায়াবেটিস হয়েছে কিনা। তবে সন্দেহটা যদি করে তাহলে তো রোগী ডাক্তার কাছে যাবেন, তাই না? তাহলে আমাকে যদি খুব ছোট্ট করে বলেন যে এই উপসর্গগুলি মাস্ট, এগুলি থাকলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এবং চেক করবেন যে আপনার সুগারটা ঠিক আছে কিনা। জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত যদি আপনাকে এটা জানতে হয়, রক্তে আপনাকে
এটা জানা যাবে। যেমন আপনার গ্লুকোজটা কেমন, কিংবা HbA1c, গ্লাইকোসাইলেটেড A1c-টা কেমন, সেটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডায়াবেটিসের দ্বার প্রান্তে কিংবা ডায়াবেটিস হচ্ছে কিনা। ম্যাক্সিমাম সময় আমরা যেহেতু ডাক্তারের কাছে সমস্যা না হওয়া পর্যন্ত চেক আপ করার জন্য যাওয়া হয় না, তখন আমরা এই জন্য জানতে পারি না। তবে কিছু লক্ষণ যদি আপনি দেখে থাকেন, এই যেমন ধরেন আপনি আগের থেকে একটু ক্লান্তি ভাব অনুভব করছেন, যদি আপনার তৃষ্ণাটা বেড়ে যায়, আপনার খাওয়ার পরিমাণটা যদি বেড়ে যায়, আপনার যদি একটু ওবেসিটি হয়ে থাকে, দেখেন এই এই সিমটম গুলা কিন্তু একদম মানে ভেগ টাইপের সিমটম, এটা সেটাই। নির্দিষ্ট কাট অফ না। যেমন আপনার ক্লান্তি লাগবে, হ্যাঁ আপনি বলতে পারেন হ্যাঁ আজকে বেশি কাজ করছি, আজকে বেশি হাঁটাহাঁটি করছি এই জন্য, সেটাই। কিংবা আপনার এখন গরমকাল হচ্ছে, কিংবা আমার একটু হ্যাঁ। তৃষ্ণা লেগেছে, এগুলা খুবই ভেগ টাইপের সিমটম। কিন্তু এরপরও যদি আপনি বেশি যদি আপনি এখন বাথরুমে যান, প্রস্রাব করে থাকেন, তো এগুলা যদি থেকে থাকে, তাহলে আপনাকে একটু কোশ্চেন মার্ক দিতে হবে যে আপনার কোনো ডায়াবেটিসের দিকে যাচ্ছেন কিনা, এগুলো একটু দেখা দরকার। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে মানে যে উপসর্গের কথাগুলো বললেন সেগুলো সাধারণভাবেই হতে পারে, অন্য কারণে হতে পারে, একজন সুস্থ মানুষেরও হতে পারে কোনো একটা প্রেক্ষাপটে। কিন্তু তারপরও নিয়মিতভাবে যদি আপনার মধ্যে এই ধরনের উপসর্গ হয় তাহলে চিকিৎসকের কাছে যে পরামর্শ করুন, পরীক্ষা করে নিন। তারপর একটা কথা হচ্ছে, আমরা যদি আমাদের যে অ্যানুয়াল চেক আপ হয় বা অন্য রোগের যে চেক আপ হয়, তো সেখানে কিন্তু চিকিৎসকরা স্বপ্রণোদিত হয়েই কিন্তু সুগার লেভেলটা দেখেন, A1C দেখেন। মানে এটা কিন্তু আসলে আসলে দেখাই হয় কোনো না কোনো ভাবে, তাই না? রুগী না জি, চাইলেও জি, দেখা হয়ে যায়। যাই হোক, তারপর আমরা শুনলাম উপসর্গ সম্পর্কে। আপনি একটু আগে বলছিলেন ওবিসিটি একটা কারণ, হ্যাঁ, যে মানে আপনি একটা উদাহরণ দিয়ে বলছিলেন খুব সুন্দরভাবে। তো এই ক্ষেত্রে যদি মনে করেন যে কম বয়সে যারা 13, 14, 15 বছরের ছেলে মেয়ে যারা আছেন, তাদের মধ্যে আমরা ওবিসিটি দেখি। তো তাদের ক্ষেত্রেও কি এই যে মানে ওজন এবং ইনসুলিন রিসেপ্টরের সংখ্যার মধ্যে যে একটা অসামঞ্জস্যতা, হ্যাঁ, সে কারণে কি তাদের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিস এর প্রকোপ হতে পারে? জি, হতে পারে। একই প্রাথমিকভাবে আপনার বাড়ি যেরকম স্ট্রং, একটা ধরুন জি, নতুন জি। গাড়ি নিয়েছেন, নতুন গাড়িতে আপনি যদি ওজনটা যদি আপনার ব্যাকে যদি আপনি হুম, ওজন বেশিও রাখেন, তারপর আপনার গাড়ি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু সেটা যদি 20 বছর পরে যদি করেন, তখন হয়তো সমস্যা দেখা দিতে পারে। এখন আপনার ইয়ং বয়সে যদি আপনার ওবেসিটি হয়ে থাকে এবং আস্তে আস্তে যদি রিসেপ্টরটা যদি একটু খারাপের দিকে যায় এবং পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, প্রাথমিক দিকে আপনি বুঝতেও পারবেন না, আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন, সেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলে থাকি। কিন্তু পরবর্তীতে যদি আপনি যদি এই জিনিসগুলো যদি একটু যদি অ্যাড্রেস না করে থাকেন, তাহলে একটা সময় এসে, প্রত্যেকের বডি ভিন্ন, একটা সময় এসে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ গুলো হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। তো আপনি একটু আগে মানে কথা প্রসঙ্গে বলছিলেন যে এই যে রিসেপ্টর গুলো যেগুলো কিছুটা ইনসেনসিটিভ হয়ে গেছে, সেগুলোর সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বাড়ানোর জন্য ব্যায়াম একটা বিষয়। এবং আপনি বলছিলেন যে হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো সেটা কিভাবে সম্ভব? শুধু ব্যায়ামের মাধ্যমে, ওজন কমানোর মাধ্যমে, না আরো কোনো উপায় আছে? জি, একদম বিউটিফুল প্রশ্ন। সর্বপ্রথম আপনার রিসেপ্টরকে আপনার সংবেদনশীল করতে হলে, সেন্সিটিভিটিটা বাড়াতে হলে আপনাকে আহ ওজনটা কমাতে হবে। আচ্ছা। আপনাকে ওজন কমানোর জন্য আপনার এক্সারসাইজ করা বলেন, তারপর সেডেন্টারি লাইফস্টাইল থেকে বের হওয়া বলেন, সেটা করতে হবে। তারপর আর কি, আর আপনার শরীরের যাতে আপনার স্ট্রেসটা, ক্রনিক ইনফ্লামেশন যাতে না হয়ে থাকে, ক্রনিক স্ট্রেসটা যাতে না হয়ে থাকে, হুম, হুম। যাতে কর্টিসল লেভেলটা যাতে সব সময় যাতে বাড়া না থাকে, সেই দিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সেটার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ আপনার ঘুম বলেন, স্ট্রেসটা ম্যানেজ করা বলেন, তারপর আপনার বিভিন্ন ধরনের ভালো খাবার দাবার বলেন, হ্যাঁ, এগুলি কিন্তু আপনাকে থাকতে হবে। তারপর আপনার যদি আপনার একটু ওজনের প্রবলেম থেকে থাকে, আপনার যে কার্ব পরিমাণটা যদি আপনাকে লিমিট করা যায়, খাবার দাবার গুলা যে কি খাচ্ছেন না খাচ্ছেন সেগুলা একটু খেয়াল রাখেন যাতে মেটাবলিক সিনড্রোম না হয়ে থাকে। দর্শক কিন্তু, মেটাবলিক সিনড্রোমটা হচ্ছে যে ব্লাড প্রেশার, তারপর কোলেস্টেরল, তারপর হচ্ছে যে আপনার ওবেসিটি, তারপর হচ্ছে যে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিক রেঞ্জের, এগুলি মিলে হচ্ছে যে সব আপনার মিলে। সব মিলে। হুম। এবং এগুলো যে কোনো একটাতে যদি পড়ে আরেকটা হওয়ার সম্ভাবনা, আপনার ঝুঁকিটা বেশি থাকে। হ্যাঁ, তো এই জন্য এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। না সেটাই মানে যেটা আপনি বললেন যে মেটাবলিক সিনড্রোম, তো এই ধরনের আসলে তো সমস্যা অনেকেরই আছে। 2টা 3টা সমস্যা, ডায়াবেটিস সাথে হাইপারটেনশন, এবং দেখা যাচ্ছে যে অ্যাবডোমেনটা একটু বড়।
জি তো এই ধরনের সমস্যা অনেকের আছে এবং সেক্ষেত্রে তারা আরো বেশি ঝুঁকিতে থাকে। তবে আপনি যেটা বললেন যে ওজন কমানোটা একটা বড় বিষয়, সেটা করতে পারলে এবং যদি কিছুটা ব্যায়াম করা যায়, সেটা হলে আসলেই অনেকটা মানে এই অবস্থা থেকে মানে কি বলা যায় যে বেশ পরিত্রাণ পাওয়া সম্ভব। আহ, আপনি একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের শুরুতে অনেক সময় তারা লক্ষ্য করবেন যে ওজন বেড়ে যাচ্ছে কিনা, কিন্তু আমরা তো আবার এটাও শুনি যে ডায়াবেটিসের যেসব লক্ষণ আছে তার মধ্যে দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, সেটা কেন হয়? ও, ভেরি ইমপ্রেসিভ কোশ্চেন সজল ভাই, ডক্টর সজল ভাই। যে ওজনটা কমে কেন? প্রথমত আপনাকে খেয়াল করতে হবে যে ডায়াবেটিসের কথা আমি বললাম, হুম রক্তের কোষের ভিতরে গ্লুকোজটা যাচ্ছে না। আপনার গ্লুকোজ কিন্তু অনেক রক্তের মধ্যে, হুম কিন্তু হুম সেটি হুম ঠিক জায়গাতে যাচ্ছে না। যার ফলে আপনি কি ফিল করতেছেন? শক্তির অভাব ফিল করতেছে, এই জন্য আপনি এনার্জি আগের মতো পাচ্ছেন না। আচ্ছা, গ্লুকোজ যদি কোষে ঢুকতে পারে না, তো তাহলে এটার সাথে আবার ওজন কমানোর কি সম্পর্কিততা আছে? আচ্ছা, এখন শরীর এত বড় ইঞ্জিনকে চালাতে হলে আপনার তো এনার্জি লাগবে। এই এনার্জিটা যদি আপনার গ্লুকোজ থেকে যদি না পেয়ে থাকে, কারণ ইনসুলিন ঠিক মতো কাজ করছে না যে এটার জন্য, তখন কি হয়? তখন আপনার ফ্যাট ব্রেকডাউন হয়। আমাদের শরীরে যে একটা ফ্যাট যে জমা হয়ে থাকে, মানে একটা ওই যে রেনি ডেজ এর জন্য যে শরীরে জমা হয়ে থাকে, যে হুম শরীরের হুম হুম শক্তিটা তখন ফ্যাট থেকে পেতে চায়, তখন এই ফ্যাটটা ব্রেকডাউন হয়। ফ্যাট বের হলে, ব্রেকডাউন হলে কি হয়? তখন আপনার শরীরটা তখন কমে যায়। আচ্ছা, আর কি হয়? পেশি, বিভিন্ন ধরনের মাংসপেশি, আপনারা জানেন প্রোটিন ব্রেকডাউন হয়, অ্যামিনো অ্যাসিড ব্রেকডাউন হয়, হ্যাঁ? তখন এই পেশিটা যদি আপনার ব্রেকডাউন হয়ে থাকে, তখন আপনার মাসেলটা কমে যায়। তারপর হচ্ছে তার কি, এই যে গ্লুকোজ যে আমি বললাম অনেক রক্তের মধ্যে গ্লুকোজ জমে রয়েছে, সেই গ্লুকোজ গুলোই এখন আপনার কিডনির মধ্য দিয়ে এটা ফিল্টার হয়ে যায়। তার মানে আপনি অনেক ক্যালোরি নষ্ট করতেছেন, আপনার অনেক মিনারেলস নিউট্রিয়েন্ট চলে যাচ্ছে এটার মাধ্যমে। তো সেখানে আপনার ক্যালোরি লস হচ্ছে। আর কি হয়? যখন আপনার এই যে কিডনির মধ্যে দিয়ে যখন এই ফিল্ট্রেশনটা হয়ে থাকে, গ্লুকোজ তো অনেক ওই রক্তের মধ্যে, এগুলো তো বের করতে হবে, হ্যাঁ? তখন এটি কিডনি ওভারলোড হয়ে যায়। তারপর সেই সাথে সাথে আপনার এই গ্লুকোজ বের হওয়ার সাথে সাথে কি হয়? আপনার অনেক পানি শূন্যতা হয়ে যায়, পানি চলে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়। তো এই যে এত কিছু যে আমি বললাম, এগুলো মিলেই আপনার ওজনটা কমে যায়। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আসলে খুব সুন্দরভাবে বলছিলেন বিষয়টা। দর্শক, আমার মনে হয় যে আমরা যেভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আমরা আরো কিছু তথ্য তার কাছ থেকে, সুন্দর সুন্দর তথ্য আজকে আমরা এই মানে ডাক্তার মঞ্জুর মোর্শেদের কাছে পাবো। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আরেকটা কথা যে ডায়াবেটিস রোগীদের অনেক সময় আমরা শুনি যে তাদের চোখ ঝাপসা লাগে, এটা কেন হচ্ছে? জি, এখানে খুবই সুন্দর প্রশ্ন। এটি দুটি কারণে, একটা হচ্ছে তো অস্থায়ী কারণ, আর একটা হচ্ছে যে স্থায়ী কারণ। অস্থায়ী কারণ কি? আপনার যখন রক্তে যখন অনেক ব্লাড গ্লুকোজ থাকবে, হুম এই চোখের যে লেন্স আছে সেখানে অনেক পানি ঢুকে যায়, হ্যাঁ? কারণ আপনি চিন্তা করুন, যেখানেই গ্লুকোজ বেশি, গ্লুকোজের হুম সাথে হুম কিন্তু পানির একটা সম্পৃক্ততা আছে। তো এই লেন্সে যদি পানি ঢুকে যায়, তখন লেন্স ফুলে যায়, আকৃতিটা বদলে যায়, যার ফলে আপনার ফোকাসটা ঠিক মতো হয় না, এই জন্য আপনার ঝাপসা দেখতে পারেন। আচ্ছা, আর দীর্ঘমেয়াদী কি প্রবলেম হতে পারে? যেমন অতিরিক্ত যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থেকে থাকে, তখন আপনার রেটিনা যে ছোট ছোট রক্তনালী আছে, এই হুম রক্তনালীগুলো হুম। তখন ব্লকজ হয়ে যায়, অনেক সময় এটা ফেটে যায়, যার ফলে এটির জন্য আপনার একটা, এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি, সেটার জন্য জি হতে জি। পারে। আর কি হতে পারে? ম্যাকুলা, ম্যাকুলা যদি আক্রান্ত হয়ে থাকে, যেটা রেটিনার একটা অংশ, এই রেটিনা যেটা আমাদের রিডিং এর জন্য হেল্প করে থাকে, এই জন্য ম্যাকুলা যদি ফুলে যায়, তখন আপনার এটা যে আমরা পড়তে গেলে অনেক সময় এটি হুম হুম ভিশনটা আমাদের লস হয়ে যায়। আর কি হতে পারে? ক্যাটারাক্ট হতে পারে, যে লেন্সের উপর আবরণ পড়ে যাওয়া, কিংবা আপনার গ্লোকোমা হতে পারে, চোখের প্রেসারটা বেড়ে যাওয়া। প্রেশার তো বেড়ে এগুলো যেতে পারে। মিলে কিন্তু এগুলোর জন্য আপনার সবকিছুর জন্য এরকম চোখের প্রবলেম হতে পারে। সেটাই, মানে তার সেজন্যই মানে ডায়াবেটিস রোগীদের চোখের একটা বড় সমস্যা আমরা দেখি। তো আপনি হাইপার টেনশনের কথা বলছিলেন, তো এক্ষেত্রে কি বলা যায় যে মানে যাদের ডায়াবেটিস হয়ে যায় প্রথম, তাদের মধ্যে হাইপার টেনশন হওয়ার ঝুঁকিটা বেশি, নাকি উল্টোটা যাদের হাইপার টেনশন আছে সেই হাইপার টেনশনের জন্য ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে? জি, দুটোই একই ধরনের প্রবলেম হতে পারে। যেমন আপনি চিন্তা করেন, যদি আমি প্রথমে ডায়াবেটিস দিয়ে স্টার্ট করি, হুম। ডায়াবেটিস যদি হয়ে থাকে, আস্তে আস্তে আপনার ভেসেল গুলো আপনার স্টিফ হয়ে যায়। আচ্ছা। ভেসেল গুলো যদি স্টিফ হয়ে যায়, তখন প্রেশারটা কি হয়? প্রেশারটা বেড়ে যাবে,
হ্যাঁ, ওই যে মেটাবলিক, এটা একটা মেটাবলিক সিনড্রোমের একটা অংশ, সেটার জন্য হতে পারে। অথবা আপনার যদি প্রথমে যদি ব্লাড প্রেশার হয়ে থাকে, সেই ব্লাড প্রেশারের যে ভ্যাসেল গুলাকে যদি আপনার ধ্বংস করে দেয়, এবং সেটি যদি ভ্যাসেল যদি ধ্বংস হয়ে যায়, আপনি সবকিছুই জানেন যে রক্তনালীর মাধ্যমে একটা সম্পৃক্ততা আছে কোষের মধ্যে। তারপর আপনার এই যে ব্লাড সার্কুলেশনের ব্যাপারে প্রেশারের সাথে যে যে সম্পৃক্ততা আছে, তা আপনার এই গ্লুকোজ গুলো বিভিন্ন জায়গাতে নেওয়ার ব্যাপারে সেখানেও আপনার সার্কুলেশনের একটা সম্পৃক্ততা আছে। তো সুতরাং দুটো দিকেই আপনার এটি প্রভাব পড়তে পারে, হয়তো এটি আগে ওইটি আরেকটি জি, পরে, কিংবা বুঝতে আরেকটি পেরেছি। পরে আরেকটি ওইটি আগে, এরকম হতে পারে। বুঝতে পেরেছি। তা আপনি একটু আগে বলছিলেন যে আমরা বা আলোচনা যেটা বুঝলাম যে অনেকের ডায়াবেটিস হয় কিন্তু দেখা যায় যে তেমন কোনো উপসর্গ থাকে না, উনি হয়তো বুঝতে পারেন না। আবার অনেকের যাদের ডায়াবেটিস আছে তারাও হয়তো জানতে চান যে তারা যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সেগুলো কতটা কার্যকর হচ্ছে। তো এই যে সুগার টেস্ট করা, এটা মানে কিভাবে, মানে এটা মানে যাদের ডায়াবেটিস নাই, যাদের ডায়াগনোসিস হয় না যে ডায়াবেটিস আছে, তারা কতদিন পর পর সুগারটা চেক করবেন, বা যাদের আছে তারা কি নিয়মিত চেক করবেন কিনা? বা অনেক সময় বলা হয় না যে আপনি প্রতিদিন খাবার আগে চেক করবেন বা প্রতি সপ্তাহে, ইত্যাদি অনেক বিষয় আছে। আমি এই বিষয়টা একটু জানতে চাই। সাথে আরেকটা জিনিস আপনি যদি বলে দেন পাশাপাশি, যে এই সুগারের লেভেল কত থাকলে আমরা বলবো ডায়াবেটিস, এবং একই সাথে আরেকটা প্রশ্ন একসাথে করে রাখি কারণ আপনার আলোচনা হয়তো চলে আসবে, সেটা হচ্ছে A1C। হুম, A1Cটা করা হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি, সেটার গুরুত্বটাও যদি বলেন। জি জি। আম, প্রথমে আম, কতদিন অন্তর অন্তর এটি চেক করতে হবে, এটি ডিপেন্ড করে আপনার বয়স, আপনার বিভিন্ন ধরনের কোমরবিডিটি, আপনার অন্য কোনো ধরনের মেডিকেল প্রবলেম আছে কিনা, আপনার হুম হুম সিমটমটা কেমন, আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে কিনা, এগুলোর উপর নির্ভর করবে। যদি একটা সাধারণ মানুষের যদি কোনো ধরনের রোগ না থাকে, অন্তত বছরে একবার আপনার ডাক্তারের ফিজিক্যাল একটা চেক করা দরকার। আর যদি যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে, তখন আপনাকে অন্তত 3 মাস অন্তর অন্তর ব্লাড গ্লুকোজটা চেক করা দরকার। বিভিন্ন ধরনের অন্যান্য, যে ডক্টর সজল ভাই বলেছেন যে আরো অন্যান্য ব্লাড টেস্ট করা হয়ে থাকে, সেগুলো করা দরকার। আর যেটি বলছেন যে কতটুকু হতে হলে আপনার ডায়াবেটিস আছে কি না আছে এটা জানা যায়, বিশেষ করে এটি আমরা দুই ভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে যে আপনার ইনস্ট্যান্টলি ব্লাড গ্লুকোজ মাপা, আর একটা হচ্ছে যে A1C, যেটা হচ্ছে যে 3 মাসের ব্লাড গ্লুকোজ আপনার শরীরের মধ্যে কি ছিল সেটির একটা অ্যাভারেজ মাত্রা। প্রথমে যেটি সহজ আমাদের জন্য, যেটি A1C এর কথা বলে থাকি ডাক্তার হিসাবে, A1Cটা হচ্ছে যে 7 পয়েন্টের নিচে যদি হয়ে থাকে, যাদের ডায়াবেটিস আহ ধরুন আছে, তাদের ক্ষেত্রে হুম 7 যদি বা নিচে হয়ে থাকলে তো বেস্ট। হ্যাঁ, হুম 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 আর যদি প্রি ডায়াবেটিস 5.7 থেকে আপনার 6.5 পর্যন্ত যদি থেকে থাকে, তাহলে সেটিকে প্রি ডায়াবেটিস, এবং 6.5 এর উপরে হয়ে গেলে তখন ডায়াবেটিসের পর্যায়ে পড়ে যায়। তো এখন যাদের ডায়াবেটিস হয়েছে তাদের সবসময় চেষ্টা করবেন যাতে 7 এর নিচে যাতে হয়ে থাকে, এবং 7 এর উপরে হলে এমন কিছু না, যে তারপরেও আপনাকে একটু মেডিকেশনটা অ্যাডজাস্ট করা যায় কিনা, লাইফস্টাইলটা অ্যাডজাস্ট করা যায় কিনা, সেটির দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আপনি যে জিনিসটা ইনস্ট্যান্টলি বলেছেন যে ব্লাড গ্লুকোজটা যদি দেখতে চান, সেটি হচ্ছে যে যদি আপনি খালি পেটে যদি মেপে থাকেন, তাহলে 126 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থেকে বেশি হয়ে থাকে, তখন ভাববেন যে এটি ডায়াবেটিস রেঞ্জের পর্যায়ে পড়ে গেছে। কিন্তু খাওয়ার পরপর যদি মাপেন, সেটি আপনার আপ টু 200 পর্যন্ত হতে পারে। কিন্তু 200 এর উপরে যদি হয়ে থাকে, তখন আপনি বুঝে নেবেন যে এটি আপনার ডায়াবেটিসের কারণে হচ্ছে। তো এইভাবে আপনার অনেক কিছু দেখতে পারেন। এছাড়া আপনার ইউরিন টেস্ট করলে আপনার অনেক সময় আমরা গ্লুকোজটা দেখি, হ্যাঁ, তারপর আরো অন্যান্য কিছু দেখা যায়। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে আপনার ডায়াবেটিস আছে কিনা আছে। জি। সেটাই। তো আমরা আরো অনেক কিছু জানতে চাই আজকে আপনার কাছ থেকে, তারপরও আমরা চিকিৎসাটা যদি একটু ছোট করে বলেন, অনেকেরই হয়তো জানা আছে চিকিৎসা কতভাবে করা যায়, জীবনযাত্রার পরিবর্তন, ওষুধপত্র, কারো ক্ষেত্রে ইনসুলিন ইত্যাদি বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো যদি একটু ছোট করে বলেন যে আসলে এটা কিভাবে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। জি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমি যে জিনিসগুলো বলেছি, যে যে সমস্ত কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরুন আপনার কার্বোহাইড্রেট,
আমাদের খাবার দাবারের ভিতর যে কার্বোহাইড্রেট নিয়ে থাকি সেটির ব্যাপারে, তারপর ফাস্ট ফুড যে আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফুড খেয়ে থাকি সেটির ব্যাপারে, মিষ্টি বা সুগারি ড্রিঙ্কস এর ব্যাপারে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যেটাকে আমরা ইন জেনারেল বলে থাকি সেটির দিকে খেয়াল রাখতে হবে। আপনার স্ট্রেস লেভেলটা কি কারণে হচ্ছে, সেটি কি ঘুমের সমস্যার জন্য, সেটি কি আপনার বিভিন্ন পারিবারিক বা কর্মক্ষেত্রে বলেন সেটির জন্য, এই ক্রনিক স্ট্রেসটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার ওবেসিটি কিরকম, বিএমআইটা কেমন, আপনি হয়তো দেখতে চিকন কিন্তু পেটটা বড় কিনা, কেননা আপনি মনে রাখতে হবে পেট বড় হওয়া মানে হচ্ছে যে ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে যাওয়া। তো এগুলির জন্য আপনার হতে পারে। এছাড়া তো আপনি ব্লাড গ্লুকোজের জন্য আপনি ইয়ে করতেছেন। আর যেটি আমি বলবো সবসময় যাতে আপনার পোর্শনটা খেয়াল রাখবেন। দেখেন খাওয়া দাওয়া যাই করুন, আপনি ভাত, আমরা মাছে ভাতে বাঙালি, ভাত খেতে পারেন বা আমি যদি প্রশ্ন করেন সেগুলো আসবো, কিন্তু পোর্শন সাইজটা যাতে ঠিক থাকে। তারপর মিষ্টিটা কিভাবে খাচ্ছেন, কিরকম খাচ্ছেন, তারপর আপনি সুগার ফ্রি ড্রিঙ্ক বলছেন বা সুগার ফ্রি বিভিন্ন ধরনের কিছু বলছেন, তাই বলে যে আপনি ড্রিঙ্ক করছেন, কিংবা আপনি বিভিন্ন ফলের দোকানে গিয়ে যে এখন স্মুদি পাওয়া যায়, বিভিন্ন স্মুদি যেগুলি ফল থেকে যেগুলি বানানো হয়ে থাকে সেগুলি খাচ্ছেন নাকি ফুল ফলটা খাচ্ছেন, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এখন সামার আসতেছে, অনেক ধরনের ফল পাওয়া যাবে, কি ধরনের ফল খাচ্ছেন, যেমন আপনি আম বেশি খাচ্ছেন কিনা, যেমন আপনি আনারস বেশি খাচ্ছেন কিনা, হ্যাঁ, তো এগুলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে, কিংবা কাঁঠাল বেশি খাচ্ছেন কিনা, এগুলোতে কিন্তু আপনার সুগার অনেক বেড়ে যায়। যে সমস্ত খাবারে আপনার ফাইবারটা বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, সেগুলি আপনার খেতে হবে। সেগুলি আপনি পেয়ারা বলেন, বিভিন্ন ধরনের বেরি জাতীয় যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এই ধরনের খাবারগুলো এগুলো খাওয়ার দিকে চেষ্টা করবেন। গোয়াবা খুবই ইম্পর্টেন্ট ডায়াবেটিসদের জন্য, এটি এই সমস্ত খাবারের দিকে খেয়াল রাখবেন। আর যেহেতু আমি বলেই ফেললাম খাবার দাবারের ব্যাপারে, একটু অ্যাড করে দিই। যেমন আপনার ভাত, আপনি কি সাদা ভাত খাচ্ছেন নাকি ব্রাউন রাইস খাচ্ছেন সেটির দিকে। যদি আপনি হোয়াইট রাইস খেয়ে থাকেন একটু অল্প পরিমাণে খাবেন, ব্রাউন রাইস খেলেও আপনি অল্প পরিমাণে খেতে হবে, তবে ব্রাউন রাইসে হোয়াইট রাইসের তুলনায় গ্লাইসেমিক ইন্ডেক্স একটুটা কম, আর ব্রাউন রাইসে আপনার ফাইবার বেশি থাকে বিধায় আপনার গ্লুকোজটা স্পাইক করে না খাওয়ার পরে। যেরকম আপনি সাদা ভাত খেলে সাথে সাথে এটা হজম হয়ে যায়, সাথে সাথে গ্লুকোজটা রক্তে চলে যায় এবং যার ফলে গ্লুকোজটা অনেক বেড়ে যায়। তো এই জন্য আপনি এই ভাত কতটুকু খাচ্ছেন, কি ভাত খাচ্ছেন, ভাতের সাথে আর কি খাচ্ছেন, যেমন ভেজিটেবল খাচ্ছেন কিনা, প্রোটিন নিচ্ছেন কিনা, হ্যাঁ, তারপর এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে আপনার কার্বোহাইড্রেটটা একটু কম হয়ে থাকে এবং প্রোটিন বা ফাইবার জাতীয় খাবারগুলো যাতে বেশি হয়ে থাকে। এবং শেষে এটার সাথে যেহেতু খাবার দাবার নিয়ে বললাম, মিষ্টির ব্যাপারে অনেকে হয়তো মিষ্টি পছন্দ করে থাকে, মিষ্টিটা যখনই খাবেন একদম খাবার দাবারের একদম লাস্টে, কখনো খালি পেটে খাবেন না। আর তাছাড়া যাদের এটি নির্ভর করে ডায়াবেটিসটা কতটুকু কন্ট্রোল, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, A1C ভালো থাকে, তাহলে আপনি মাঝে মধ্যে আপনি খেতে পারেন, কিন্তু নিয়মিত খাওয়া উচিত না। আর যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মিষ্টি থেকে যতটুকু দূরে থাকা যায় সেটি ভালো। এছাড়া যখন আমরা চা খেয়ে থাকি বিভিন্ন ধরনের হয়তো সুগার অ্যাড করি না, কিন্তু সেখানে আমরা মধু অ্যাড করে থাকি, কিংবা সেখানে আমরা কি ধরনের সুগার ফ্রি, যেমন স্টিভিয়া বলেন, অ্যাসপার্টেট বলেন, এগুলো কিছুটা ডায়াবেটিস ফ্রেন্ডলি, এই ধরনের ব্যবহার করছেন কিনা, কিংবা আপনার টেবিলের সুগার ব্যবহার করছেন কিনা যেটি ভালো না, সেদিকে এই সমস্ত ব্যাপারে একটু খেয়াল রাখবেন। না, সেটাই, মানে আমরা এই প্রশ্নগুলো করতাম, আপনি খুব সুন্দরভাবে প্রাসঙ্গিক ভাবেই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজ থেকে দিয়ে দিলেন, যে ব্রাউন রাইস না সাদা ভাত, ফলের রস না আস্ত ফল বা আঁশযুক্ত ফল, কোনটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেই জাতীয় ফল খাওয়াটাই ভালো, ইত্যাদি বিষয়গুলো আসলেই সবার জানা উচিত, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের। এবং আপনি মধুর কথা বললেন, চিনি না মধু। তো অনেকে ভাবেন যে মধু কিছুটা কি বলা যায় যে ডায়াবেটিসের ক্ষেত্রে কম ক্ষতিকর, আসলে কি তাই? জি, দেখেন মধু এবং চিনি গ্লুকোজের পরিমাণ প্রায় সমান, যদিও একটু গ্লাইসেমিক ইন্ডেক্স কম মধুতে চিনির তুলনায়, কিন্তু এরপরও আপনার মধু কিন্তু একইভাবে আপনার গ্লুকোজটা স্পাইক করবে রক্তের মধ্যে। আমরা অনেক সময় বলে থাকি র আনপ্রসেস, যেগুলিতে আপনার কি বলে পোলেন থাকে, যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলি আনপ্রসেস, হ্যাঁ, একদম মানে কোনো প্রসেস করা হয় না, সেগুলি আমাদের শরীরে একটু ভালো ভূমিকা পালন করতে পারে। কিন্তু ডায়াবেটিসের জন্য একটু খেয়াল রাখতে হবে, ডায়াবেটিস যাদের মোটামুটি কন্ট্রোলে আছে তারা আধা চামচ পর্যন্ত খেতে পারেন। আর যদি নিয়ন্ত্রণ যদি না থাকে, মানে যত কম বা খেতে পারলে ভালো। আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আধা চামচ থেকে ম্যাক্সিমাম 1 চামচ, একটা স্পুন, এর থেকে বেশি না। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা মাঝে একটা ছোট্ট প্রশ্ন ব্যায়াম নিয়ে। আপনি ব্যায়ামের কথা বলেছেন, ধরুন একজন লোকের জন্য
প্রতিদিন ব্যায়াম রিকমেন্ডেড হচ্ছে ধরেন কথার কথা যে 40 মিনিট, তো সপ্তাহে ধরেন সে তো চলে মানে অনেক মিনিট হয়ে যায় 40 যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি না, তো কেউ যদি সপ্তাহে এই 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 যে মানে আওয়ারটা এটা যদি উনি সপ্তাহে 2 দিনে কমপ্লিট করেন, সেটা ভালো বা সেটা কার্যকর হবে, নাকি প্রতিদিন ব্যায়াম করাটা বেশি ভালো? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন প্রথমত কয়েকটা এই ব্যাপারে আমি আর্টিকেল দেখেছি। যেমন ধরেন আমি কম্পিউটারে আমি সকালবেলা খুব ব্যায়াম করলাম, তারপর 8 ঘন্টা চেয়ারে এক নাগাড়ে হয়তো পড়ালেখা করলাম কিংবা কাজ করলাম, আর কিছু করলাম না। কিন্তু দেখা গিয়েছে যে আপনি যদি সকালবেলা পুরো ভালো মতো যদি এক্সারসাইজও করেন, এরপরে যদি আপনি অনবরত সেডেন্টারি লাইফস্টাইলে থাকেন, সেটা ভালো না। প্রতি ঘন্টা আপনাকে 10 মিনিটস আপনি ওয়াক করতে হবে, মানে একটু হাঁটাচলা করে শরীরের একটু নাড়াচাড়া করে, এটা বেস্ট। আচ্ছা, এরপরে আসেন আপনাকে যে আমরা বললাম যে সাধারণত নিয়ম হচ্ছে যে 150 মিনিটস পার উইক মডারেট এক্সারসাইজ। এই 150 মিনিটস যদি আপনি কোনো কাজের ব্যস্ততার জন্য যদি প্রতিদিন মানডে টু ফ্রাইডে তো যদি না পারেন, কিন্তু উইকেন্ডে যদি স্যাটারডে সানডেতেও যদি আপনি এই 150 মিনিট যদি চেষ্টা করেন, তারপরে দেখা গিয়েছে যে আপনি কার্ডিওভাস্কুলার ইভেন্ট অনেক কমানোর সম্ভাবনা রাখে। হ্যাঁ, তার মানে আপনি উইকেন্ডে আপনি ক্যাচ আপ করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি মনে করেন যে আপনার হাঁটুর ব্যথার জন্য কিংবা কোনো কারণে আপনি একসাথে পারতেছেন না, ধরুন প্রতিদিন 30 মিনিট করে আপনাকে হাঁটার জন্য বললাম বা ব্রিস্ক ওয়াকিং করার জন্য বললেন, আপনাকে সেটি 30 মিনিট করা লাগবে না। আপনি প্রয়োজনে 10 মিনিট করলেন, আবার একটু রেস্ট নিলেন, আবার প্রয়োজনে আর একটু 10 মিনিট করলেন। মানে এটা যে অ্যাডিটিভ, এটি কন্টিনিউ করতে হবে না। হ্যাঁ, যদি আপনি প্রতিদিন করতে পারেন অবশ্যই, তো সেটা অবশ্যই ভালো। আমি যে জিনিসগুলো বলতেছি আমাদের বিজি লাইফস্টাইল বা অন্য কোনো কারণে, ওয়েদার বলেন বা যে কোনো কারণে যদি না হয়ে থাকে, তারপরও যদি আপনি যদি এই নাম্বারটা যদি আপনি সপ্তাহে করতে পারেন, বেস্ট। অনেক ভালো। তার মানে হচ্ছে যে মানে ব্যায়ামের থেকে ক্রেডিট পাওয়াটা খুব কঠিন কিছু না, আমরা চাইলেই পাইতে পারি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, আমাদের হাতে মিনিট খানেক সময় আছে। একটু জটিলতা নিয়ে যদি বলেন, না বললেই নয়, বিশেষ করে কিডনির কথা, হার্ট অ্যাটাকের কথা, এই ঝুঁকিগুলো আমরা শুনি যে ডায়াবেটিস হলে অনেক বেশি, একটু ছোট্ট করে যদি বলেন। জি, প্রথমত আমরা সাধারণত ডায়াবেটিস অনেক সময় আমরা জানি না, যেটা আপনি বলছেন, কিন্তু যখন ধরা পড়ে তখন অলরেডি আমরা জানিও না যে তার আগে অন্য কোনো ঘটনা ঘটে গেছে, যেমন ধরেন হার্ট অ্যাটাক, যেমন ধরেন চোখের সমস্যা, যেমন ধরেন কিডনির ক্ষতি, ইত্যাদি ইত্যাদি। তো যেই জিনিসগুলা আপনি দেখেন, ডায়াবেটিস আপনার মাথা থেকে টো পর্যন্ত আপনার এটা প্রবলেম করতে পারে। আপনার যদি মাথা থেকে আরম্ভ করি, আপনার ডিমেনশিয়া বলেন, ভাস্কুলার ডিমেনশিয়া বলেন, হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন ধরনের কগনিটিভ প্রবলেম বলেন, সেটি হতে পারে। তারপর চোখ যদি আসেন, চোখের যে বিভিন্ন সমস্যার কথা কিছুক্ষণ আগে বললাম, সেটি হতে পারে। আপনার মুখের কথা বললেন, মুখ অনেক সময় ড্রাই হয়ে যায়, সেটি হতে পারে। তারপর হার্টের দিকে যদি আসেন, অবশ্যই তো সেটি জানেন কিরকম হার্টের অসুখ হতে পারে, হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের। তারপর আরো নিচের দিকে যদি যান, পেটের দিকে যান, গ্যাস্ট্রোপ্যারেসিস হয়ে থাকে, পেটটা ঠিক মতো ক্লিয়ার হয় না, কনস্টিপেশন হয়ে থাকে। আপনি যদি এরপরে যদি যান কিডনির দিকে যান, কিডনি কিরকম প্রবলেম হতে পারে সেটিও আপনারা জানেন। এরপরে আরো যদি নিচের দিকে যান, পায়ে বিভিন্ন ধরনের ঝিনঝিনি আরম্ভ হয়ে থাকে, তারপর আপনার সেরকম আপনার নার্ভের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সেটি হতে পারে। তো ইত্যাদি অন এন্ড অন আপনি চিন্তা করে দেখেন, একদম সবকিছু। তারপর আপনার সেক্সুয়াল প্রবলেম বলেন, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেটাই ডাক্তার মঞ্জুর সাহেব, অনেক ধন্যবাদ। ডায়াবেটিস নিয়ে আসলে প্রশ্নের শেষ নেই। আমার মনে হয় যে অন্য একদিন আবারও কথা বলা যাবে ডায়াবেটিস নিয়ে, এবং দর্শকদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে, তারা হয়তো করার সুযোগ পাচ্ছেন না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা বুঝলেন যে ডায়াবেটিস আসলে এমন একটা সমস্যা যেটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গকে আক্রান্ত করতে পারে। আমাদের শরীরের জন্য চিনির দরকার আছে, শক্তি উৎপাদনের জন্য চিনির দরকার আছে, কিন্তু এই চিনিকে আমরা যদি অন্যভাবে বলি, এটা হচ্ছে শরীরের মধুরতম শত্রু হয়ে যেতে পারে যদি সুগারের পরিমাণটা রক্তে বেড়ে যায়। কাজে বুঝতে পারছেন, একে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং নিয়ন্ত্রণে রাখাটা কঠিন কিছু না, আবার কঠিনও। আমরা যদি না পারি তখনই সেটা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সেটা সহজ হয়ে যাবে এবং আমরা সেটাতে অভ্যস্ত হয়ে যাব। তো এই বিষয়গুলো আসলে অনেক সময় কঠিন, অনেক সময় সহজ। এটা নির্ভর করে আসলে কে কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছেন। তো দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।